আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 37 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শান্ত হও উনি, ছেলে আমার বাচ্চা নয় যে আমি যা বলবো তাই শুনবে। ও এখন বুঝদার হয়েছে, ওর দিকটাও বুঝো, সময় দাও। হুট করে বললেই কি বিয়ে করা যায়? তুমি চাও ছেলেকে জোর করিয়ে বিয়ে দিই, তারপর সে মেনে নিতে না পেরে মেয়েটার সাথে দুর্ব্যবহার করুক, তার সংসারে অশান্তি হোক, ছেলেটা আমার অসুখেই থেকে যাক। নিকা বেগম বলল, তাহলে কি করলে আমার ছেলের কষ্টটা কমবে শুনি? তৎক্ষণাৎ স্ত্রীর প্রশ্ন পেয়ে আলতো হেসে বলল পিয়াল সাহেব, সময় দাও ছেলেকে উনি, জোর করো না, সময় সব ঠিক করে দিবে। নতুন করে কাউকে ভালোবাসতে শিখুক বা নিজেকে বুঝাতে সক্ষম হোক, আর তুমিও মেয়ে খুঁজতে থাকো, দেখবে ছেলে একদিন মন থেকে সব মেনে নিবে, সেদিন সেও সুখী হবে আর তোমার কষ্টও কমবে। স্বামীর কথায় একটু শান্ত হলো আনিকা বেগম। মনকে শান্ত হতে দেখে পিয়াস স্বস্তির শ্বাস ফেললো, বাবার পানে তাকালো কৃতজ্ঞতার সহিত। পিয়াল সাহেব যেন চোখের সহিত ছেলেকে ভরসা দিলেন, বুঝিয়ে দিলেন ওনারা সর্বক্ষণ আছে ছেলের পাশে আর থাকবেও। আর এদিকে কাক ডাকা ভরে ঘুম ভাঙলো নির্ভারের। রোজকারের অভ্যাস কিনা, তাকিয়ে দেখলো বউটা এখনো তার বুকের ওপর শুয়ে নিদ্রা দিচ্ছে। নির্ভার আলতো হাসলো এমন অভাবনীয় দৃশ্য দেখে। এমন তো শুধু স্বপ্নেই কল্পনা করতো, কিন্তু আজ তা বাস্তবে পরিণত হতে দেখে মনটা ছেয়ে গেল খুশিতে। নিজের জীবনের সবচেয়ে সুখময় ভোর মনে হলো এটাকে। নির্ভার বুঝে পায় না মেয়েটার এত অল্পতেই খুশি কেন। তার যে এই বুক ছাড়া আর কিছুই দেওয়ার সামর্থ্য নেই মেয়েটাকে, কিন্তু মেয়েটা এতেই খুশি। কাল সে কতগুলো মোটামুটি দামের পোশাক কিনে এনে দিল, কিন্তু মেয়েটার স্বামীর থেকে ওই সামান্য পোশাক পেয়ে যেন খুশিতে উড়েছিল। এত ভালো কেন বাসে মেয়েটা তাকে? উত্তর পায় না নির্ভার, আর পেতেও চায় না। শুধু মনে মনে মেয়েটাকে ভালো রাখার পণ করলো। মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিল, বউয়ের কপালে আলতো স্পর্শ দিয়ে উঠে পড়লো। বাড়ির বাইরে তৈরি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। লক্ষ্য করলো তার মা উঠে সব কাজ প্রায় শেষ করে ফেলেছে। মায়ের তো স্কুলও আছে আজ, এই গ্রামে শিক্ষকতা করেন তিনি, আর এই মাও পরশু রাত থেকে তার উপর রেগে আছে। বউয়ের অভিমান ভাঙাতে পারলো, মায়ের অভিমান কি করে ভাঙাবে এখন? কিছু ভেবে নিজেদের গ্রামের বাজারে এলো, সেখানে থেকে কতগুলো বড় বড় মাছ কিনে আনলো। প্রতিবার বাড়ি আসলে এমনই করে সে, নাহলে তার মা তো খাওয়া পড়ার দিকে ধ্যানই দেয় না। সে কিনতে গেলে অন্তত নষ্ট হওয়ার ভয়ে খায়। সে মাছগুলো এনে মায়ের হাতে ধরিয়ে দিল। নিতু বেগম তা হাতে নিলেও ছেলের সাথে কথা বললেন না। কিন্তু পাশ থেকে তার এক চাচি বলে উঠলো, কিরে নির্ভার, এত এত মাছ কিনে কি বউকে খাওয়াতে এনেছিস নাকি? যতই হোক তোর বড় লোক বউ বলে কথা। চাচির ঠেস মারা কথাই পাত্তা দিল না, বরং তা কাজে লাগিয়ে আলতো হেসে বলে উঠলো, কি বলছো চাচি? আমার আম্মা আমার উপর ভীষণ চটে আছে, রাগ দেখিয়ে যদি আমার বউকে ভালো খেতে না দেয়, তাই কিনে রেখে গেলাম। নিতু বেগম তখন একটা বটি নিয়ে মাছ কাটতে বসে পড়েছে। ছেলের কথা শুনে নিজেও ঠেস মেরে বলে উঠলো, বাহ, বিয়ে করতে না করতে বউর প্রতি এত টান, মায়ের থেকে বুঝি বউ বড় হয়ে গেল একদিনেই। নির্ভার ছোট একটা টুল টেনে মায়ের কাছাকাছি বসে হাসি মুখে বলে উঠলো, একটা মাত্র বউ আমার কাছে বউ তো বড় হবেই বলো আম্মু, আরো ভালোবেসে বিয়ে করেছি বলে কথা। ছেলের মস্করা বুঝতে পেরে নিতু বেগম কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, দূর হও আমার চোখের সামনে থেকে। নির্ভার গেল না, মায়ের উদ্দেশ্যে বলে উঠলো, ও আম্মু রেগে আছো কেন? মানছি তোমাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হয়নি, কিন্তু এত সুন্দর একটা বৌমা এনে দিলাম, তা নিয়ে তো খুশি থাকতে পারো। নিতু বেগম সেই একই স্বরে বলল, বৌমা পেয়ে খুশি আছি, শুধু তোর উপর খুশি হতে পারছি না, তাই আমার হাতের মার খাওয়ার আগে দূরে যা বলছি। মা যে এত তাড়াতাড়ি গলবে না তা ভালোই বুঝলো নির্ভার। উঠে দাঁড়ালো তখনই, পাশ থেকে খিলখিল করা হাসির শব্দ শুনে সামনে তাকালো, দেখলো তার বউ হাসছে। ওই হাসি আর ঘুমের কারণে ফুলা ফুলা মুখ দেখে মুগ্ধ হলো নির্ভার। হাসির কারণ বুঝলো না, কিন্তু হাতের ইশারায় বউকে কাছে ডাকলো। অর্থি তা দেখে সেদিকে এগিয়ে গেল। মাত্রই ঘুম ভেঙেছে তার, খুব একটা সকাল হয়নি, তবুও তার মনে হয়েছিল সে উঠতে দেরি করে ফেলেছে। নির্ভার তাকে ডাকেনি কেন ভেবেও রাগ হয়েছিল, কিন্তু বাইরে বেরিয়ে নির্ভারকে একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরা দেখতেই তার কেমন জানি হাসি পেল। ভাইদের কখনো এভাবে দেখেনি, আর এই ছেলেটাকে যেন এমন পোশাকে বাচ্চা বাচ্চা লাগছে, এজন্য বেশি হাসি পেয়েছে। কই রাতে তো সে খেয়াল করেনি এই ছেলেটা এই পোশাকে ঘুমিয়েছিল বুঝি। ভাবতে ভাবতে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো। নির্ভার তাকে সেই টুলটায় মায়ের পাশে বসিয়ে দিল। পাশ থেকে সেই চাচিটা এসে পুনরায় বলে উঠলো, বুঝলে আপা, তোমার আজীবন কাজ করেই খেতে হবে। দেখে তো মনে হয় তোমার ছেলে একটা ননির পুতুল ঘরে এনেছে, এসব করেছে বলে মনে হয় না, তাই তোমার আর ছেলের বউয়ের কাজ করা খাওয়া লাগবে না। অর্থের কথাগুলো শুনে খারাপ লাগলো, কিন্তু নির্ভার বা নিতু বেগম সেসব কথাই পাত্তা দিল না। এই মহিলা সবার পিছু লাগে, একটু পরে দেখা যাবে অর্থের কাছেই তার শাশুড়ি সম্পর্কে কান ভাঙাবে। কিন্তু নির্ভার হয়তো বউয়ের খারাপ লাগাটা বুঝলো, তাই চোখের ইশারায় ভরসা দিল, চোখের দ্বারাই যেন বুঝিয়ে দিল এসবে পাত্তা না দিতে, আমি আছি তো পাশে। অর্থীয় যেন স্বামীর চোখে ভরসা খুঁজে পেল। শাশুড়ির পাশে বসে থেকে মাছ কাটা দেখলো, যেন সব নিজের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কখনো সফল হতে পারবে কিনা কে জানে, কিন্তু সকাল সকাল স্বামী আর শাশুড়ির পাশে থেকে সময়টা ভালোই কেটে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো নিশাতের। কাল স্বামী ডেকে দেওয়ার পর যে ঘুম থেকে উঠলো, তারপর সারাদিনের মধ্যে আর ঘুমায়নি। বাড়িতে কারো মন মেজাজ ঠিক নেই, তাই টুকটাক কাজে সাহায্য করছে, আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সন্ধ্যার পর ওই রাতের খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। তবে অর্থিয়াপুর রুমে মেয়েটাকে অনেক মিস করেছে, কলও করেছিল, কিন্তু রিসিভ করেনি মেয়েটা। আজ আবার ফোন করবে ভেবে রেখেছে, না জানি মেয়েটা এখন কেমন আছে, কি করছে সেখানে। নিশাত উঠে আগে ওয়াশরুমে গেল, কলেজে যেতে হবে তাই আগে গোসল সেরে নিল। শরীরে ঠান্ডা পানির স্পর্শ পেয়েও মন যেন ঠান্ডা হয়ে
উঠল। মনে মনে ভাবলো, আচ্ছা সে তো কাল ডাক্তারবাবুকে কফিও দিতে যায়নি আর পড়তেও যায়নি ওই রুমে। লোকটা কখন ফিরেছিল? শরীর সুস্থ আছে তো? লোকটা কি তাকে বাড়ি ফিরে এসে খুঁজেছিল একবারও? সে জেগে থাকতো কিন্তু ঘুমের কাছে হার মেনেছিল আর অর্টিয়াপুর রুমে ঘুমিয়েছিল যাতে লোকটা রুমে না থাকতে হয়। সে কি এতটাও বুঝ নাকি? সেদিনের পর রায়ান মুখ ফুটে আর না বললেও সে ঠিক বুঝতে পারে যে তার স্বামী চাই ওই রুমেই থাকুক, কিন্তু মনে মনে ভাবলে কি হবে, বের করার সময় তো মুখে বলেই বের করেছিল, তাহলে এখন কেন মুখে বলতে পারবে না? সেও মনে মনে পণ করেছে যতদিন ওই খাটাস ডাক্তার তার কাছে এসে সুন্দর করে না বলছে, চড়ুই পাখি আজ থেকে স্বামীর রুমটা তোমার রুম, আজ থেকে তুমি এই রুমে থাকবে, তুমি এই রুম জুড়ে আধিপত্য কায়েম করবে, ততদিন ওই রুমে থাকবে না। এইভাবে একটু একটু করে কাছে এসে ছেলেটাকে জ্বালিয়ে যাবে। নিজের ভাবনায় নিজে মুচকি হাসলো নিশাত, কুসুল সেরে বেরিয়ে এলো। আজ আর নিচে নামলো না কাজ করতে, বই নিয়ে বসলো পড়তে। অনেকক্ষণ পড়ার পর যখন ক্ষুধা অনুভব হলো তখন উঠে কলেজের জন্য তৈরি হয়ে নিল। আজ একটু সাজতে ইচ্ছে হলো নিশাতের, ইচ্ছে পূরণ করতে অর্থেআপুর জিনিস দিয়ে হালকা সাজলো। তারপর ব্যাগ গুছিয়ে নিচের দিকে চলে গেল। রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই দেখা হলো স্বামী নামক ব্যক্তির সাথে। দুজন দুজনের দিকে তাকালো। রায়ান খেয়াল করলো বউ আজ তার সেজেছে, ঠোঁটের ওপর লিপস্টিকও মেখেছে। এসব দেখে কি রায়ানের গলা শুকিয়ে এলো? বোঝা গেল না। তবে অ্যাডাম অ্যাপেলসটা বারবার উপর নিচ বারবার নড়তে দেখা গেল, কিন্তু নিশাত সেসব খেয়াল করলো না। হঠাৎ কি মনে করে নিজের ব্যাগটা রায়ানের সামনে ধরে অনুনয় করে বলে উঠলো, ও ডাক্তারবাবু আমার ব্যাগটা একটু নিন না প্লিজ, আমার না ক্ষুধায় আর হাত পা চলছে না, কষ্ট হচ্ছে এই ভারী ব্যাগটা বইতে। রায়ান বিনা বাক্য বয়ে বইয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। এই তুলোর মতো ওজনের ব্যাগ বইতে নাকি তার বইয়ের কষ্ট হচ্ছে। বইয়ের নাটক বুঝলেও কিছু বললো না। মনে করলো কাল রাতের কথা, কাল বাড়ি ফিরে একবারও মেয়েটাকে দেখতে পায়নি, কতক্ষণ অপেক্ষা করেছে, ভেবেছে কফি নিয়ে বোধহয় আসবে, কিন্তু মেয়েটা যায়নি। ভেবেছিল আজ আসলে পুনরায় বলবে মেয়েটাকে এই রুমে থাকার জন্য, কিন্তু ওই মেয়ের চিহ্ন পর্যন্ত পায়নি। তারপর থাকতে না পেরে মেয়েটাকে ডাকতে পর্যন্ত গিয়েছিল। বন্ধ দরজায় নক করে শান্ত স্বরে দুবার ডেকেও ছিল, কিন্তু বইয়ের সাড়া না পেয়ে ঘুমিয়ে পড়েছে ধরে নিয়ে নিজের রুমে ফিরে এসেছিল। রাতের কথা মনে করে একটা হতাশার শ্বাস ফেললো রায়ান। ব্যাগটা হাতে নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। নিশা তো মুচকি এসে পিছু পিছু নামলো। নিচে শুধু রিমি বেগমই উপস্থিত আছেন। সাথী বেগম দুদিন আর কোনো কাজ করার জন্য নিচে নামেন না। রিমি বেগমও জোর করেননি, মন ভালো হলে এমনিতেই আসবে। আর তার স্বামী আর দেবরও সকাল সকাল বেরিয়ে পড়েছে। মেয়েটা তো আর নেই, ছোট ছেলেও বোধহয় রুমে আছে। নিজের ছেলেকে বইয়ের ব্যাগ বইতে দেখে কিঞ্চিত হাসলো। খাবার এনে ছেলের বৌমার সামনে রাখলেন। দুজনে দ্রুত খেয়ে বেরিয়ে পড়লো। রায়ান নিজের গাড়ি বের করে আনতে নিষেধ তাতে চড়ে বসলো। নিজের সিট বেল্টটা বাঁধা হতে না হতে রায়ানকে তার দিকে ঝুঁকে আসতে দেখে স্থির হয়ে গেল। লোকটার চোখের চাহনিতে যেন অন্য কিছু প্রকাশ পাচ্ছে। এই লোক কি আজও আবার কিছু খারাপ ঘটানোর কথা ভাবছে নাকি? ভেবে যেন শরীরে শীতল স্রোত বয়ে গেল। মুখে কিছু উচ্চারণ করবে তার পূর্বে রায়ান হাত বাড়িয়ে ড্যাশবোর্ডের উপরে রাখা টিস্যুর বক্স থেকে একটা টিস্যু এনে বইয়ের ঠোঁট থেকে লিপস্টিক ঘষে ঘষে পরিষ্কার করে দিল। তারপর সামনে থেকে সরে সোজা হয়ে বসলো। নিশাত অবাক হয়ে নিজের একটা হাত ঠোঁটের উপর রাখলো। অবাক কণ্ঠেই বলল, এটা কি হলো? রায়ান গাড়ি স্টার্ট দিয়ে ভাবলেশীন বলে উঠলো, তোমার ওই লিপস্টিক রাঙা উষ্ঠদয় আমাকে নিয়ন্ত্রণ হারা করতে চাইছিল, কিন্তু এখন নিয়ন্ত্রণ হারানোর সময় নয়, তাই এই পন্থা অবলম্বন করতে বাধ্য হলাম। কথার মানে বুঝেও লজ্জা পেল, তবে এমন যুক্তিহীন কথা শুনেও রাগ হলো। নিশাত কটমট করে তাকালো রায়ানের পানে। কত শখ করে আজ একটু সেজেছিল, আর এই লোক। রায়ান সেই চাহনিতে পাত্তা দিল না। সম্মুখে তাকিয়ে মনোযোগের সহিত ড্রাইভিং এ মন দিল, যেন তার সব ধ্যান ড্রাইভিং এ সীমাবদ্ধ। আর এদিকে রায়ান তার কেবিনের রুমে বসা এক রোগীর রিপোর্ট ঘাটতে ব্যস্ত। নিশাতদের ক্লাস শেষ করে এসেছে বহু পূর্বে, এখন প্রায় ছুটির সময় হয়ে এসেছে। মেয়েটার ক্লাস শেষ হলে হাসপাতালে ছুটতে হবে, সার্জারি আছে তার একটা। এর মধ্যেই কেউ বিনা অনুমতিতে তার রুমে এলো। কারো আগমন হেতু সামনে তাকিয়ে মুস্কানকে দেখতে পেয়ে বিরক্ত হলো। এই মেয়ের এত বলার পরও পিছু ছাড়ছে না। এক সময়কার বন্ধু ভেবে থাপ্পড় লাগাতেও পারছে না দু একটা, কিন্তু এই মেয়ে নিজের জেদে অটল। রাগ আর বিরক্তির সহিত বলে উঠলো, অনুমতিবিহীন কারো রুমে আসতে নেই জানিস না, আর বারণ করেছে না আমার কাছে আসতে। মুস্কান সেসব বুঝে পাত্তা দিল। সে ভাবলেশীন বসে পড়লো রায়ানের সামনে। মেয়েটার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। জীবনের সব প্রয়োজনে অনেক অপূর্ণতায় ঘেরা তার জীবন, আর এই অপূর্ণতায় যেন সে মেনে নিতে পারে না। এই রায়ানকে সে এত কষ্ট করে চেয়েও পাচ্ছে না। এটা যেন কষ্টের পাশাপাশি জেদটাকেও দ্বিগুণ করে তুলছে। ছেলেটা আগে অন্তত বন্ধু হয়ে পাশে ছিল, কিন্তু আজকাল সর্বদা তাকে এড়িয়ে চলে। এসব ভেবে যেন মুস্কানের মাথায় আগুন জ্বলে উঠলো। মনে হয় ওই মেয়েটাকে শেষ করে দিয়ে রায়ানকে নিজের করে নিক, আবার মাঝে মাঝে মনে হয় নিজেকেই শেষ করে দিক। দিনে দিনে একটা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। একাকিত্ব, অপূর্ণতা, বাবা মায়ের যথাযথ ভালোবাসা না পাওয়া যেন তাকে এক উন্মাদ নারীতে পরিণত করে ফেলেছে। নিজের হারটাকে সে কিছুতেই মানতে চায় না, আর তার কষ্টটাও যেন কেউ বুঝতে পারে না। ভাবনা বাদ রেখে ভাবলেশীনই বলে উঠলো, ফ্রেন্ডের কেবিনে আসতে বুঝি পারমিশন লাগে? আগেও তো নিতাম না, আর নিবও না। রায়ান কথার বিটে ভাবলেশীন ভাবে জবাব দিল, বন্ধুত্বটা আর আমাদের মাঝে অবশিষ্ট নেই, তুই নিজে হাতে তা শেষ করেছিস। মুস্কান জানে রায়ানের কথা সত্য, কিন্তু মানতে চায় না।
সবকিছুর জন্য ওই ছোট মেয়েটাকেই দায়ী মনে করে। ওই মেয়ে রায়ানের জীবনে না আসলে রায়ান তারই থাকতো। রায়ানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে না গিয়ে বলে উঠলো, আমি খারাপ কিছু করে থাকলেও তার কারণ তুই জানিস রায়ান। কেন আমাকে একটু বুঝতে পারিস না? কেন আমার কষ্টটা অনুভব করিস না? কেন বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? রায়ান বলল, তুই বুঝেছিলি নিহাত ছেলেটার ভালোবাসাটা, যে তোকে পাগলের মতো চেয়েছিল? রায়ানের রাগী স্বরের প্রশ্ন শুনে মুস্কান থমকে গেল। রায়ান এসব জানলো কি করে? আশ্চর্য হয়ে বলল, তুই ওর বিষয়ে জানিস কিভাবে? আবিদরা বলেছিল তোকে? রায়ান একটু তাচ্ছিল্য হেসে বলে উঠল, বন্ধু ছিলিস তোরা আমার, তাই বিদেশে থাকলেও তোদের সব খবরই রাখতাম আমি। তাই আবিদরা না জানালেও ঠিকই জেনেছিলাম একটা ছেলে তোকে ভালোবাসে খুব করে, তোকে খুব করে চেয়েছিল, আর তুই তাকে ফিরিয়ে দিয়েছিলি। রায়ান সব আগে থেকে জানে, বুঝতে পেরে আর কিছু লুকানোর চেষ্টা করলো না। একটু উচ্চস্বরেই বলল, ওকে ছেড়েছিলাম কারণ আমি তোকে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বুঝলি না। রায়ান বলল, আমি তোকে কখনো বলেছিলাম যে আমি তোকে ভালোবাসি বা ওই ছেলেকে ছেড়ে আমার কাছে চলে আয়? তাহলে আমাকে কেন মাঝখানে আনছিস? খুশি হয়েছিলাম এটা ভেবে যে তোকে কেউ ভালোবাসতে চাইছে, তুই এবার ভালো থাকলি, কিন্তু তুই কি করলি? পুনরায় রায়ানের রাগী স্বরের বাক্য শুনে মুস্কানও সেই একই স্বরে জবাব দিল, যা করেছি বেশ করেছি, আমার শুধু তোকে চাই বলেছি না? মুস্কানের এত জেদপূর্ণ কথা শুনে রায়ান ফসলিয়ে বলে উঠল, যদি ছেড়ে দিবি তাহলে ওর সাথে ডেট কেন করেছিলি? মুস্কান বলল, কারণ আমি আমার একাকিত্ব ঘুচাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। রায়ান আবার পুনরায় তাচ্ছিল হেসে বলল, এটাই তোর প্রবলেম যে তুই নিজের ছাড়া কাউকে ভাবিস না। যদি ভাবতিস তাহলে ওই ছেলের মন নিয়ে খেলতি না। আর আমাকে ভালোবাসার দাবি জানাস কোন মুখে তুই? যে ভালোবাসে সে কখনো ভালোবাসা মানুষটার অনুপস্থিতিতে একাকিত্ব ঘুচানোর জন্য অন্যজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে না। আমি শুধু তোর জেদ ছিলাম, আর কিছুই নয়। এমন করে বলায় মুস্কান কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। মুস্কানকে চুপ থাকতে দেখে রায়ান শান্ত কণ্ঠে বলল, এখন তুই যেতে পারিস, আমার বউয়ের আসার সময় হয়ে গেছে, তোকে দেখলে রেগে যাবে। রায়ানের কথা শুনে হুঁশে ফিরল মুস্কান, কম্পমান স্বরে বলে উঠল, তুই যা মনে করার করতে পারিস, কিন্তু আমি তোকে ভালোবেসে চেয়েছি, আর এখনো চাই, প্লিজ আমার কাছে ফিরে আয়। ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে, আমার হয়ে যা তুই। ডিভোর্সের কথা শুনে রাগের মাত্রা বাড়লো, কিন্তু আর রাগ দেখাতে চাইলো না। হঠাৎ হেঁটে গিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে মুস্কানের সামনে দাঁড়ালো। দু হাত পকেটে গুজে মুস্কানের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, রায়ান, তুই নিহাতকে ছেড়েছিলি কেন? মুস্কানের সহজ স্বীকারোক্তি ভেসে এলো, কারণ আমি ওকে ভালোবাসতাম না। রায়ান বলল, তাহলে তুই ভাব আমার বউকে ছেড়ে দিয়ে তোর কাছে কেন আসবো, যখন আমি তোকে ভালোইবাসি না? রায়ানের ঠান্ডা স্বরের বাক্যের পিঠে মুস্কান কোনো জবাব দিবে তার পূর্বে রায়ান পুনরায় গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল, বের হ আমার কেবিন থেকে। মুস্কান তাও বলার চেষ্টা করলো, রায়ান আমার কথা শুন। রায়ান বলল, আই সেড গেট আউট অফ মাই কেবিন। রায়ানের উচ্চ আওয়াজের ধমক খেয়ে মুস্কান অপমানিত বোধ করলো। রাগে কষ্টে চোখ দুটো ভরে উঠলো, ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো। কিছু দূর আগাতেই কিছু একটা দেখে থেমে দাঁড়ালো, দেখে যেন রাগটা দ্বিগুণ বেড়ে গেল। ঠিক ভুল ভাবনা বাদ রেখে পুনরায় রায়ানের কেবিনের দিকে এগিয়ে গেল। ঠোঁটের কোণে খেলা করলো এক রহস্যময়ী হাসি। আবারও বিনা অনুমতিতে প্রবেশ করলো, দরজা খোলা রাখলো। রায়ান তখনও টেবিলের সামনে দাঁড়িয়েছিল। মুস্কানকে ফিরে আসতে দেখে ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। ধমকে কিছু বলতে যাবে, তার পূর্বেই মুস্কান অভাবনীয় কাজ ঘটিয়ে ফেললো। রায়ানের কাছে এসে একসাথে তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চ আওয়াজে বলে উঠল, আমি জানি তো তুই আমাকে ভালোবাসিস, শুধু তোর বাবার ভয় ওই মেয়েটাকে ডিভোর্স দিতে পারছিস না। কিন্তু চিন্তা করিস না, ওই মেয়ে বেশি দিন আমাদের মাঝে বাধা হয়ে থাকতে পারবে না। মেয়েটাকে যেভাবে হোক ডিভোর্স দে, তারপর আমরা দ্রুতই বিয়ে করে নেব, ঠিক আছে? মুস্কানের এমন কাজে আর কথায় রায়ান আশ্চর্য হয়ে গেল। কি সব বলছে মেয়েটা? ছাড়ানোর উদ্দেশ্যে মুস্কানের দুবাহুতে হাত রাখলো। রেগে ধমক দিতে যাবে তখনই চোখ পড়লো দরজার পানে। দরজায় দাঁড়ানো মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠলো, গলা শুকিয়ে এলো। মুস্কানের কাজ আর কথা যেন পরিষ্কার হলো। দরজার সামনে তার বউ তার দিকে টলমল চোখে তাকিয়ে আছে, যেন সামান্য টুকা দিলে এখানে মেয়েটা বন্যা বইয়ে দিবে। রায়ান তৎক্ষণাৎ মুস্কানকে ঠেলে সরিয়ে দিল। দরজার দিকে আগাবে তখনও নিশাত উল্টো ঘুরে দৌড় শুরু করলো। রায়ান ব্যতিগ্রস্ত হয়ে এগিয়ে ডেকে উঠলো, নিশাত দাঁড়াও, আমার কথা শুনো, থামো বলছি। দরজা থেকে বেরিয়ে নিশাতকে থামতে না দেখে পুনরায় কেবিনের ভেতর প্রবেশ করলো। রাগকে সামলাতে না পেরে এতদিন যা করতে পারেনি তাই করলো। মুস্কানের সামনে দাঁড়িয়ে তার মুখে থাপ্পড় বসিয়ে দিল। রেগে হিসিয়ে বলল, আজ সব সীমা পার করে ফেলেছিস তুই। এরপর যদি আমার আশেপাশে তোকে দেখি তাহলে তোকে জাস্ট খুন করে ফেলবো, মাথায় রাখিস। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়লো। মুস্কান রায়ানের এমন কাজে অবাক বা কষ্ট পেলেও সেদিকে পাত্তা দিল না। ঠোঁটের কোণে সেই হাসি ধরে রেখে শুধু রায়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে মনে খুশিতে ফেটে পড়লো, এই ভেবে যে তার কাজটা অনেকটা সফল হয়েছে। নিশ্চয়ই এখন এদের সম্পর্কে ফাটল ধরবে। সে রায়ানকে না পেলেও ওই মেয়ের সাথেও ভালো থাকতে দিবে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।